এর আগের আলোচনা থেকে আমরা জানতে পেরেছি রিগার্ডিং দ্য 4 কোয়ান্টাম নাম্বার, নেমলি প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক এবং স্পিন কোয়ান্টাম নাম্বার, কিভাবে তাদের আইডিয়াটা ডেভেলপ করলো। আমরা দেখতে পেয়েছি যে 3 ডাইমেনশনাল স্পেসে একটা ইলেকট্রন তার বিহেভিয়ারকে ব্যাখ্যা করার জন্য 3টে কোয়ান্টাম নাম্বার প্রয়োজন, এন, এল এবং এম, এবং তার সঙ্গে সঙ্গে তার কমপ্লিট ডেসক্রিপশনের জন্য আরও একটা কোয়ান্টাম নাম্বার আমাদের কাছে এসেনশিয়াল, হুইচ ইজ স্পিন কোয়ান্টাম নাম্বার। তো এখান থেকে আমরা 4টে কোয়ান্টাম নাম্বারের অরিজিন সম্বন্ধে একটা ধারণা করতে পেরেছি, কি করে তাদের কনসেপ্টগুলো ডেভেলপ করেছিল সেটা আমরা জানতে পেরেছি, এবং তাদের সিগনিফিকেন্স, কি ধরনের ইনফরমেশন তাদের থেকে আমরা পাচ্ছি, সেই জিনিসগুলো আমরা এর আগের আলোচনা থেকে জানতে পেরেছি। কিন্তু এখনো আমরা যে জায়গাটা বুঝতে পারিনি যে ইনসাইড অ্যান অ্যাটম একটা ইলেকট্রনের বিহেভিয়ার, তার সম্বন্ধে আমরা কি জানতে পাচ্ছি এই কোয়ান্টাম নাম্বারগুলো ইন্ট্রোডিউস করার ফলে। ইনসাইড অ্যান অ্যাটম একটা ইলেকট্রনের বিহেভিয়ার কেমন, সেটা এখনো আমরা সেভাবে বুঝতে পারিনি। তো আমাদের পরবর্তী আলোচনায় আমরা সেই জায়গাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে ইনসাইড অ্যান অ্যাটম একটা ইলেকট্রন, তার বিহেভিয়ার কেমন, সেখানে কি করে আমরা এই 4টে কোয়ান্টাম নাম্বারের ধারণাটা ইউজ করছি একটা ইলেকট্রনকে কমপ্লিটলি ডিসক্রাইব করার জন্যে বা তার অবস্থাটাকে বোঝার জন্যে। যদিও বোর থিওরি সিঙ্গেল ইলেকট্রন এই ধরনের অ্যাটম বা আয়নের ক্ষেত্রে, সিঙ্গেল ইলেকট্রন আছে এই ধরনের অ্যাটম বা আয়নের ক্ষেত্রে একটা স্পেকট্রা প্যাটার্ন তাকে সাকসেসফুলি এবং অ্যাকিউরেটলি ব্যাখ্যা করতে সক্ষম, কিন্তু আমরা দেখতে পেলাম যে ফর মাল্টি ইলেকট্রন অ্যাটম, তার ক্ষেত্রে কিন্তু বোর থিওরি দিয়ে অ্যাটমিক স্পেকট্রাকে সাকসেসফুলি ব্যাখ্যা করা যাচ্ছে না। এর কারণটা আমরা আগেই আলোচনা করেছিলাম যে যেহেতু ফর মাল্টি ইলেকট্রন সিস্টেম সেখানে ইন্টার ইলেকট্রনিক রিপালসিভ ফোর্স ইজ অপারেটিভ, তার ফলে তো সেখানে কিন্তু বোর থিওরি দিয়ে তাদের যে অ্যাটমিক স্পেকট্রা সেটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না, তার কারণ বোর থিওরির মধ্যে কোথাও আমরা ইন্টার ইলেকট্রনিক রিপালশন প্যারামিটারটাকে ইনক্লুড করিনি। এছাড়াও এই বোর থিওরি বা সোমারফিল্ড মডিফিকেশনের ক্ষেত্রে যে ধরনের কোয়ান্টাম কন্ডিশনগুলো ইম্পোজ করা হয়েছিল সেগুলো সেই রকম কেন, সেটাও কমপ্লিটলি বোঝা যাচ্ছিল না। তো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য 1923 সালে ডি ব্রগলি put forward a new theory of quantum dynamics, which was later greatly improved and extended by Schrödinger. At the same time, Heisenberg তিনিও একটা ইন্ডিপেন্ডেন্ট থিওরি প্রপোজ করেন রিগার্ডিং of quantum dynamics or matrix mechanics, which was also successful in the general application, and that is why it also attracted wide attention. While both of these theories are different in their mathematical formulation, but Schrödinger was able to show that they lead to the same result and that the two theories are in reality the same. তার মানে যদিও আমরা দেখতে পাচ্ছি যে the wave mechanics proposed by de Broglie and Schrödinger and the quantum mechanics proposed by Heisenberg, Born, Jordan and Dirac was apparently different in its mathematical formulation, কিন্তু আদতে they are a different aspect of the same physical theory. এখন ডি ব্রগলি হাইপোথিসিস অনুযায়ী যেটা বলা হলো, that is the motion of an electron or any other corpuscle is associated with a wave motion. তাহলে ইনসাইড অ্যান অ্যাটম একটা ইলেকট্রনের অবস্থাকে পরিপূর্ণভাবে বোঝার জন্য বা তার স্টেশনারি এনার্জি স্টেটটাকে মোর রিগুরাসলি ডিটারমাইন করার জন্য আমাদের প্রথমে যেটা দরকার একটা ওয়েভ ইকুয়েশন সেট করা, এবং লেট সাই বি দ্য ওয়েভ ফাংশন ফর দিস ওয়েভ ইকুয়েশন। এখানে সাই ডিপেন্ডস অনলি আপন দ্য position, that is the coordinate xyz, and it gives the amplitude of the standing wave at that point. So এই আইডিয়া থেকে Schrödinger প্রথম
তার ওয়েভ ইকুয়েশন প্রপোজ করলেন হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ ইলেকট্রন। আমরা এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের কমপ্লিট ডেরিভেশন সেই জায়গায় না গিয়েও সিম্পলি শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের বিভিন্ন ফর্মগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে কি ধরনের ইনফরমেশন আমরা পাচ্ছি সেটাও একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এখন শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ইজ এ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্যাট অ্যাডহেয়ার্স টু ডি ব্রগলি হাইপোথিসিস অ্যান্ড এনার্জি কনজারভেশন ল। সো যদি 3-dimensional স্পেসে আমরা শ্রোডিঞ্জার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ভাবি তাহলে দ্য অ্যামপ্লিটিউড সাই অফ দ্য অ্যাটমিক ওয়েভ ফাংশন সেটাকে রিপ্রেজেন্ট করা যায় ইন টার্মস অফ কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে, দ্যাট ইজ del 2 psi del x স্কোয়ার প্লাস del 2 psi del y স্কোয়ার প্লাস del 2 psi del z স্কোয়ার প্লাস 8 pi স্কোয়ার m by 8 স্কোয়ার ইন্টু e মাইনাস v ইন্টু psi ইজ ইকাল টু 0, যেখানে m হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন and E হচ্ছে টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন and V is the potential energy of the electron. যদিও আমরা এখানে দেখতে পাই যে it is advantageous to work in spherical polar coordinates. That means শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটসের ফর্মে এক্সপ্রেস না করে যদি আমরা পোলার কোঅর্ডিনেটসের ফর্মে এক্সপ্রেস করি তাহলে দেখতে পাওয়া যায় তার কিছু সুবিধে আছে। যদিও সেই সুবিধাটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা পরে দেখব। এখানে আমরা আপাতত ইন টার্মস অফ পোলার কোঅর্ডিনেটসের ফর্মে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের যে ফর্মটা ডিফারেন্সিয়াল ফর্মটা সেটা একটু আমরা দেখে নিই। দ্যাট ইজ 1/r স্কোয়ার ডেল ডেল আর ইন্টু r স্কোয়ার ডেল সাই ডেল আর প্লাস 1/r স্কোয়ার সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল সাই ডেল থিটা প্লাস 1/r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডেল 2 সাই ডেল ফাই স্কোয়ার প্লাস 8 pi স্কোয়ার m by 8 স্কোয়ার into e plus z square by 4 pi epsilon 0 r into psi is equal to 0, যেখানে x, y, z এবং r, theta, phi হচ্ছে respectively the Cartesian and polar coordinates of the electron with respect to the nucleus at origin. এখন আমরা আগেই বলেছি যে আমাদের উদ্দেশ্য এটা নয় যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন কিভাবে এলো, কিভাবে সেটা ডিরাইভ করা হলো সেটাকে দেখা। রাদার আমরা এখানে যেটা বুঝে নেওয়ার চেষ্টা করব যে এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে কি ধরনের ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারছি বা একটা ইলেকট্রনের অবস্থা কিভাবে আমরা জানতে পারছি ফ্রম দিস শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। তো সেটা বোঝার আগে আমরা তার আগে দেখে নিই যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দিস সাই এবং এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন সলভ করে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি। দ্য ওয়েভ ফাংশন সাই ইজ এ ম্যাথমেটিক্যাল ফাংশন দ্যাট কন্টেন্স ডিটেল ইনফরমেশন অ্যাবাউট দ্য বিহেভিয়ার অফ অ্যান ইলেকট্রন। এখন তাহলে যদি আমরা এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা সলভ করি তাহলে সেখান থেকে কি ধরনের রেজাল্ট আমরা পেতে পারি। দ্য ওয়েভ ফাংশন হ্যাজ এ সলিউশন অফ দ্য শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন অ্যান্ড ডিসক্রাইব দ্য বিহেভিয়ার অফ অ্যান ইলেকট্রন ইন এ রিজিয়ন অফ স্পেস কল্ড দ্য অ্যাটমিক অরবিটাল। এখান থেকে আমরা একটা পার্টিকুলার ওয়েভ ফাংশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে এনার্জি ভ্যালু সেটা পেতে পারি এবং আমরা দেখতে পাই যে যেটা সমস্যা আমরা দেখেছিলাম যে ক্লাসিক্যাল বোর সোমারফেল্ড থিওরির ক্ষেত্রে সেখানে যে কোয়ান্টাইজেশন অফ এনার্জি লেভেলস সেটার আমরা জাস্টিফিকেশন খুঁজে পাচ্ছিলাম যে কেন ওইভাবে কোয়ান্টাইজড করা হলো বা কোয়ান্টাইজেশন প্রিন্সিপালটা কেন ওভাবে ইম্পোজ করা হলো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের ক্ষেত্রে সেখানে কিন্তু কোয়ান্টাইজেশন অফ এনার্জি লেভেল অ্যাকচুয়ালি অ্যারাইজেস ন্যাচারালি ফ্রম দ্য শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দ্য রিজিয়ন অফ স্পেস ডিফাইন্ড বাই ওয়েভ ফাংশন ইজ কল্ড অ্যান অ্যাটমিক অরবিটাল। তার মানে আমরা যদি ওয়েভ ফাংশন সাই এর ব্যাপারে একটা কমপ্লিট ধারণা পেতে পারি তাহলে আমরা সেখান থেকে অ্যাটমিক অরবিটালের ব্যাপারেও একটা ধারণা পাব। আমরা আগেই বলেছি যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে পোলার কোঅর্ডিনেটসের ফর্মে এক্সপ্রেস করার কিছু সুবিধা আছে। সুবিধাটা কি? সেটা হচ্ছে যে পোলার কোঅর্ডিনেটসের ফর্মে শ্রোডিঞ্জার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি আমরা লিখি তাহলে ইট হ্যাজ অ্যান অ্যাডভান্টেজ দ্যাট দিস ফেসিলিটেটস দ্য সেপারেশন অফ ভ্যারিয়েবল। কি করে এটা সম্ভব? বিকজ দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ সেন্ট্রোসিমেট্রিক অর ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাঙ্গেল। দ্যাট ইজ ওয়াই the equation for the wave function is expected to be separable into a radial and angular component. এর মানে কি? এর মানে হচ্ছে যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে
সাইকে আমরা অ্যাজ এ প্রোডাক্ট অফ থ্রি ফাংশন এই হিসেবে লিখতে পারি। ওয়ান ইজ সাই আর, অ্যানাদার ইজ সাই থিটা, অ্যান্ড থার্ড ওয়ান ইজ সাই ফাই, যেগুলো কেবলমাত্র আর, থিটা এবং ফাই এর ওপর ডিপেন্ডেন্ট। সো উই ক্যান রাইট সাই আর থিটা ফাই ইজ ইকাল টু সাই আর ইন্টু সাই থিটা ইন্টু সাই ফাই। এখন আর আর or psi r is only a function of r, that is the radial distance from the nucleus. This is therefore called the radial part of the wave function or radial function. It depends on quantum number n এবং l. তাহলে n এবং l ভ্যারি করলে psi r or radial function এর ভ্যালু চেঞ্জ করবে, কিন্তু সেটা কিন্তু থিটা এবং ফাই, দ্যাট ইজ অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট হবে না। Whereas theta is a function of angle theta and phi, capital phi, is a function of angle phi. These last two functions actually represent the angular part of the wave function. এবং যেহেতু এই দুটো ফাংশনই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট, সো এই দুটোকে আমরা কম্বাইন করে সাই থিটা ফাই একটা ফাংশন পেতে পারি, সিঙ্গেল ফাংশন আমরা পেতে পারি, যেটা ডিপেন্ডস অন অনলি দ্য অ্যাঙ্গেল অ্যান্ড depends on the quantum number L and ml. তো এক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আমাদের শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ফর্মকে আমরা রেডিয়াল ফাংশন এবং অ্যাঙ্গুলার ফাংশনের প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করতে পারলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা করে আমাদের কি সুবিধে হলো? করা গেলেই আমাদের সেটা করতে হবে এরকম তো কোনো মানে নেই। করলে যদি কোনো একটা সুবিধে থাকে তবেই আমরা সেটা করব। তো আমরা এবার বুঝে নেওয়ার চেষ্টা করি যে এই ধরনের সেপারেশন অফ ভ্যারিয়েবলের ফলে আমাদের সত্যিই কোনো সুবিধে হলো কিনা। যদি এই সেপারেশন অফ ভ্যারিয়েবল প্রিন্সিপাল অনুযায়ী আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে এরকম দুটো, একটা অ্যাঙ্গুলার এবং একটা রেডিয়াল পার্টে ভেঙে না নিই, তাহলে সেক্ষেত্রে ভিজুয়ালাইজিং দ্য ওয়েভ ফাংশন দ্য চার্জ ডিস্ট্রিবিউশন ইজ এ চ্যালেঞ্জিং টাস্ক। তার কারণ সেক্ষেত্রে আমাদের একটা ফাংশনের বিহেভিয়ারকে থ্রি ডাইমেনশনাল স্পেসে তিনটে ভ্যারিয়েবলের প্রেজেন্সে আমাকে এক্সামিন করতে হবে। তো সেই জন্য এই ভিজুয়ালাইজেশনটাকে যাতে একটু কম্পারেটিভলি ইজিয়ার করা যায়, সেই জন্য আমরা এটাকে এই রেডিয়াল এবং অ্যাঙ্গুলার পার্টে সেপারেটলি ভেঙে নেওয়ার কথা ভাবছি। এবং সেক্ষেত্রে যদি আমরা দুটোকে সেপারেটলি কনসিডার করি, তাহলে আমরা রেডিয়াল পার্টে কেবলমাত্র একটা ভ্যারিয়েবল, দ্যাট মিনস ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, তার সঙ্গে সঙ্গে ওয়েভ ফাংশনটা কিভাবে ভ্যারি করছে বা চেঞ্জ করছে সেটা ভাবলেই চলবে বা সেটা এক্সামিন করলেই চলবে। অন্যদিকে অ্যাঙ্গুলার ফাংশনের ক্ষেত্রে অ্যাঙ্গেলের সঙ্গে সঙ্গে, অ্যাঙ্গেল চেঞ্জের সঙ্গে সঙ্গে কিভাবে ওয়েভ ফাংশনটার নেচার চেঞ্জ করছে কেবলমাত্র সেটা আমরা আলাদাভাবে এক্সামিন করতে পারবো। এখন এইভাবে যদি আমরা সেপারেট করে নেওয়ার পর রেডিয়াল পোর্শন রেডিয়াল ফাংশন অফ দ্য অ্যাটমিক অরবিটাল সেটা যদি আমরা এক্সামিন করি, তাহলে দ্যাট গিভস আস ইউজফুল ইনফরমেশন অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশন অফ চার্জ ডেন্সিটি উইদিন দ্য অরবিটাল। তাহলে রেডিয়াল ফাংশন থেকে আমরা কি বুঝতে পারছি? রেডিয়াল ফাংশন থেকে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি মুভমেন্ট অফ ইলেকট্রন ইন এ হাইড্রোজেন অ্যাটম হুইচ propagates from the center of the atom to all direction and depends only on the distance of the origin, that is the nucleus, from that particular electron. So এবার আমরা দেখে নিই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে রেডিয়াল এবং অ্যাঙ্গুলার পার্টে ভেঙে নিয়ে আমরা কি পেলাম। The radial wave function have the general form RR is equal to NPR into e to the power minus kr, where n is a positive normalizing constant, pr is a polynomial in r, and k is a positive constant. এখানে কিছু হাইড্রোজেনিক অরবিটালের রেডিয়াল ওয়েভ ফাংশন তার ফর্মটা দেখানো আছে। এটা যদি আমরা একটু ক্লোজলি ওয়াচ করি তাহলে দেখব এর কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক আছে। প্রথমত প্রত্যেকটাই ডিপেন্ডেন্ট অন z/a0 হোল টু দি পাওয়ার 3/2। তার সঙ্গে একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে which is also dependent on exponential minus zr by na0। na0 টার্মটা উল্লেখ করলাম এই কারণে, কারণ 1s অরবিটালের ক্ষেত্রে the expression is exponential minus zr by 1 into a0,
for 2s and 2p this is exponential minus zr by 2 into a0. For 3s, 3p and 3d this is exponential minus zr by 3 into a0. That means এটা ডিপেন্ডেন্সটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস zr বাই n a0 এর উপর। এটা আলাদা করে একটু মেনশন করে দেওয়ার কারণ পরে আমরা এর তাৎপর্যটা বুঝতে পারবো। আর এর সঙ্গে সঙ্গে একটা করে সামনে কনস্ট্যান্ট টার্ম রয়েছে, সেটা বিভিন্ন অরবিটালের ক্ষেত্রে বিভিন্ন। আর এখানে আমরা যে a0 টার্মটা দেখতে পাচ্ছি that stands for the Bohr radius of the hydrogen atom। তাহলে আমরা যদি রেডিয়াল ওয়েভ ফাংশন সেটাকে যদি ডিস্টেন্স r তার সাপেক্ষে প্লট করি তাহলে আমরা এই ধরনের কিছু প্লট পেতে পারি। আমরা এবার বুঝে নেওয়ার চেষ্টা করি যে এই যে প্লট, এখান থেকে আমরা কি ধরনের ইনফরমেশন পাচ্ছি। প্রথমত আমরা এখান থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে অল দ্য ফাংশনস কন্টেন্স অ্যান এক্সপোনেনশিয়াল টার্ম হুইচ ডিক্রিজেস উইথ r। তার মানে আমরা প্রত্যেকটা ইকুয়েশনের ক্ষেত্রেই দেখেছি দেয়ার ইজ এ এক্সপোনেনশিয়াল মাইনাস zr বাই n a0 টার্ম। সো ইট ইজ অবভিয়াস যে এটা এক্সপোনেনশিয়াল একটা টার্ম থাকবে এবং সেটা ডিক্রিজ করবে উইথ ইনক্রিজিং r। এবং শুধু তাই নয়, the wave function of an orbital with higher n extend to a larger distance। একটু আগে n এর তাৎপর্যের কথা বলছিলাম, তাহলে n যত বেশি হবে তত মাইনাস zr বাই a0 এই টার্মটার ভ্যালু তত ডিক্রিজ করতে থাকবে এবং এক্সপোনেনশিয়ালটা তত এট লার্জার ডিস্টেন্স অবধি সেটা এক্সটেন্ডেড হতে থাকবে। ফলত আমরা দেখতে পাবো যে একটা অরবিটাল সেটা যত হায়ার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের দিকে প্রসিড করছে তত সেটা বেশি দূর অবধি ডিফিউজড হয়ে থাকছে। সো এইটা আমরা প্রথমত এই ইকুয়েশনগুলো থেকে বুঝতে পারি। সেকেন্ডলি আমরা যেটা দেখতে পাই, আমরা যদি ইকুয়েশনটা একটু খেয়াল করি ফর 1s অরবিটাল, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যেটা রয়েছে 2 ইন্টু জেড বাই a0 হোল টু দি পাওয়ার 3/2 এক্সপোনেনশিয়াল মাইনাস zr বাই a0। তাহলে এখানে এই রেডিয়াল ওয়েভ ফাংশনটার ভ্যালু 0 হতে পারে কেবলমাত্র তখন যখন এক্সপোনেনশিয়াল টার্মটা যখন 0 হয়ে যাবে, তার কারণ বাকি টার্মগুলো কোনোটাই 0 হওয়া সম্ভব নয়। সো এই এক্সপোনেনশিয়াল মাইনাস zr বাই a0 0 হবে তখনই যখন r হবে ইনফিনিটি। দ্যাট মিনস the r for the 1s orbital or radial wave function for the 1s orbital will vanish when r is equal to infinity। কিন্তু for 2s orbital সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যে এক্সপ্রেশনটা আমরা রেডিয়াল ফাংশনে রয়েছে সেখানে যদিও z বাই a0 টার্মটা 0 হওয়া সম্ভব নয়, কিন্তু 2 মাইনাস zr বাই a0 টার্মটা যখন 0 হবে তখন রেডিয়াল ওয়েভ ফাংশনের ভ্যালু 0 হতে পারে, অথবা এক্সপোনেনশিয়াল মাইনাস zr বাই 2a0 টার্মটা যখন 0 হবে তখন রেডিয়াল ওয়েভ ফাংশনের ভ্যালু 0 হবে। এখন এক্সপোনেনশিয়াল মাইনাস zr বাই 2a0 ভ্যালু 0 হবে যখন r is equal to infinity লাইক দ্য 1s অরবিটাল। কিন্তু 2s অরবিটালের ক্ষেত্রে তাহলে আরো একটা পয়েন্টে রেডিয়াল ওয়েভ ফাংশনের ভ্যালু 0 হতে পারে যখন 2 minus zr by a0 is equal to 0। That means r is equal to 2a0 by z। তার মানে আমরা দেখতে পাবো যে r is equal to 2a0 by z ডিস্টেন্সে the radial function তার ভ্যালুটা 0 হয়ে যাবে এবং at that point the function also changes its sign। তার মানে এর আগে ওই ডিস্টেন্সের আগে r is equal to 2a0 by z ডিস্টেন্সের শর্টার ডিস্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ছবি থেকে যে রেডিয়াল ফাংশনটা বিলং করছিল পজিটিভ কোয়াড্রেন্টে, whereas beyond this distance it goes to the নেগেটিভ কোয়াড্রেন্ট। তাহলে এই যে পয়েন্টটা যেখানে রেডিয়াল ফাংশনের ভ্যালু 0 এবং রেডিয়াল ফাংশন তার সাইন চেঞ্জ করছে সেই পয়েন্টটাকে আমরা বলছি নোড।
এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা তাহলে এই অরবাইটালগুলোর ক্ষেত্রে R1s এর ক্ষেত্রে 2s এর ক্ষেত্রে বা 2pর ক্ষেত্রে বা পরে 3s 3p বা 3d ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে r ইজ ইকাল টু ইনফাইনাইট ডিস্টেন্সে r এর ভ্যালু 0 অর রেডিয়াল ফাংশনের ভ্যালু 0। আমরা কিন্তু সেটাকে নোড বলছি না। যে পয়েন্টে রেডিয়াল ফাংশনের ভ্যালু 0 এবং বিয়ন্ড দ্যাট পয়েন্ট যেখানে রেডিয়াল ফাংশন তার সাইন চেঞ্জ করছে সেই পয়েন্টটাকে আমরা বলছি নোড। তার মানে এখান থেকে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে 2s অরবিটালের ক্ষেত্রে একটি মাত্র নোডাল পয়েন্ট কিন্তু রয়েছে, 1s এর ক্ষেত্রে কিন্তু নোডাল পয়েন্ট নেই। অন্যদিকে 2pর ক্ষেত্রে তার ইকুয়েশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে 2p অরবিটাল তার ক্ষেত্রে কিন্তু দুটো জায়গায় আর এর রেডিয়াল ফাংশনের ভ্যালু 0 হবে at r is equal to 0 and r is equal to infinity। কিন্তু এর দুটো কোনোটাকেই আমরা কিন্তু নোড বলতে পারবো না, তার কারণ এই দুটো পয়েন্টের কোনোটাতেই কিন্তু বিয়ন্ড দ্য পয়েন্ট রেডিয়াল ফাংশনের সাইন কিন্তু চেঞ্জ হয়নি। তো সেই জন্য এই দুটো পয়েন্টের কোনোটাই কিন্তু নোড নয়। তো এই একইভাবে বাকিগুলোর ক্ষেত্রেও আমরা এক বা একাধিক নোডাল পয়েন্টের প্রেজেন্স দেখতে পাবো যে রেডিয়াল ফাংশন তার সাইন চেঞ্জ করছে। এখন তাহলে কোনো একটা অরবিটালের ক্ষেত্রে কটা নোডাল পয়েন্ট থাকতে পারে? আমরা দেখতে পাই যে orbital designated by principal quantum number n and azimuthal quantum number l has n minus l minus 1 number of radial nodes। সো এভাবে তাহলে কোনো একটা অরবিটালের ক্ষেত্রে n এবং l ভ্যালু যদি আমাদের জানা থাকে তাহলে তার রেডিয়াল নোডের সংখ্যা আমরা ক্যালকুলেট করতে পারবো বা জানতে পারবো। এখানে একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই প্রত্যেকটা রেডিয়াল ফাংশনের ক্ষেত্রেই এর ভ্যালু 0 হচ্ছে অ্যাট r is equal to ইনফাইনাইট ডিস্টেন্সে। সো যদিও ছবি দেখে মনে হচ্ছে যে রেডিয়াল ফাংশনগুলো এক্স অ্যাক্সিসকে আলটিমেটলি টাচ করেছে, বাট ইট মাস্ট বি প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস বিকজ ইট টাচেস দ্য এক্স অ্যাক্সিস অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্স। সো তার ফলে যেগুলো দেখে অ্যাপারেন্টলি টাচ করেছে বলে মনে হচ্ছে সেগুলো কোনোটাই কিন্তু অ্যাকচুয়ালি টাচ করবে না, দ্যাট মাস্ট বি প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। সো রেডিয়াল ফাংশনের প্লট উইথ রেসপেক্ট টু আর করার সময় আমাদের কিন্তু এই ব্যাপারটা একটুখানি মাথায় রাখতে হবে। এই রেডিয়াল ফাংশনের প্লট থেকে কতগুলো জিনিস আমাদের কাছে একটু পরিষ্কার হয়ে যায়। সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে রেডিয়াল ফাংশনের প্লট থেকে যে ফর এস অ্যাটমিক অরবিটাল আর or radial function has a finite value at the nucleus। এই জায়গাটি আমরা পরে আবার আলোচনায় আসবো। For all orbital other than s orbital r is equal to 0 at the nucleus। For the 1s orbital radial function is always positive। কিন্তু বাকিদের ক্ষেত্রে যে অরবিটালটা প্রথম কোনো একটা প্রিন্সিপাল কোয়ান্টাম শেলে অ্যাপিয়ার করছে, দ্যাট মিনস n is equal to 2 শেলের ক্ষেত্রে 2p অরবিটাল প্রথম এসছে, n is equal to 2 শেলের আগে কোথাও p অরবিটাল ছিল না, বা n is equal to 3 এর ক্ষেত্রে প্রথম d অরবিটাল অ্যাপিয়ার করেছে, তার আগে কোথাও d অরবিটাল ছিল না, n is equal to 4 এর ক্ষেত্রে f অরবিটাল প্রথম অ্যাপিয়ার করেছে, তার আগে কোথাও f অরবিটাল ছিল না। সো 2p 3d বা 4f যারা কোনো একটা প্রিন্সিপাল শেলের ক্ষেত্রে প্রথম অ্যাপিয়ার করছে তাদের ক্ষেত্রে রেডিয়াল ফাংশনের ভ্যালু অলওয়েজ পজিটিভ এক্সেপ্ট অ্যাট দ্য অরিজিন। অন্যদিকে যেগুলো কোনো একটা অরবিটাল সেকেন্ড অ্যাপিয়ার করেছে, দ্যাট মিনস 2s, এর আগে 1s ছিল, 2sটা সেকেন্ড অরবিটাল এস টাইপের অরবিটালের মধ্যে, 3p এর আগে 2p ছিল, তারপরে 3p এসছে, বা 4d 5 এদের ক্ষেত্রে রেডিয়াল ফাংশন সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, কিন্তু দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য সাইন অফ দ্য ওয়েভ ফাংশন। যেখানে r is equal to 0 হচ্ছে, রেডিয়াল ফাংশনের ভ্যালুটা 0 হচ্ছে, সেটাকে আমরা বলছি রেডিয়াল নোড। কিন্তু আমরা আগেই উল্লেখ করেছি যে অরিজিন যেখানে r, দ্যাট মিনস r is equal to স্মল r is equal to 0,
সেখানে রেডিয়াল ফাংশনের ভ্যালু 0 হলো, তাকে কিন্তু আমরা রেডিয়াল নোড বলছি না। তার কারণ সেখানে দেয়ার ইজ নো চেঞ্জ ইন সাইন অফ দ্য ওয়েভ ফাংশন। কেবলমাত্র যেখানে ওয়েভ ফাংশনের সাইন চেঞ্জ করছে অ্যাজ ওয়েল এজ রেডিয়াল ফাংশনের ভ্যালু 0 হচ্ছে, আমরা সেটাকে বলছি রেডিয়াল নোড। আর লাস্ট যে পয়েন্টটা আমরা এখান থেকে বুঝতে পারি সেটা হচ্ছে যে রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন ডিকেজ এক্সপোনেনশিয়ালি অ্যাজ আর ইনক্রিজেস। যেহেতু এখানে একটা এক্সপোনেনশিয়াল মাইনাস জেড বাই এন এ জিরো টাইপের একটা ডিপেন্ডেন্সি রয়েছে, বাট দ্য ডিকে ইজ স্লোয়ার ফর হায়ার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেন দ্য লোয়ার। তার কারণ ওই একই, যেহেতু দ্যার ইজ এ এন এ জিরো, ডিপেন্ডেন্সটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস জেড আর বাই এন এ জিরো, সো এন এর ভ্যালু যত বাড়বে তত ডিকেইংটা স্লোয়ার হবে। এই পিকচারটা আমাদের কাছে অ্যাপারেন্ট ফ্রম দ্য প্লট অফ 2p 3p এবং 4p অরবিটাল। 2p 3p এবং 4p অরবিটালের ক্ষেত্রে আমরা যদি তাদের রেডিয়াল ফাংশনের প্লটের দিকে তাকাই তাহলে দেখব যে 4pর ক্ষেত্রে ডিকেইংটা সবচেয়ে স্লোলি। ইট মিনস যে ইলেকট্রন এই ধরনের অরবিটালগুলোর ক্ষেত্রে নিউক্লিয়াসের কাছে থাকার থেকে দূরে থাকার প্রবণতা বাড়ছে যত এন ইনক্রিজ করছে। সো এই জায়গাটাও কিন্তু আমাদের এই রেডিয়াল ফাংশনের প্লট থেকে পরিষ্কার হয়ে যায়। আমরা যদি রেডিয়াল 1s অরবিটালের রেডিয়াল ফাংশনের প্লটের দিকে আবার একটু ফিরে তাকাই তাহলে দেখব 1s অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল ফাংশনের ভ্যালুটা ম্যাক্সিমাম অ্যাট দ্য নিউক্লিয়াস and falls away exponentially with distance, and it is asymptotic to the distance axis, getting closer to zero value. এখন এর মানে কি এটাই যে ইলেকট্রন ডেন্সিটি ইজ ম্যাক্সিমাম অ্যাট নিউক্লিয়াস ফর 1s অরবিটাল? নো। তার মানে অ্যাকচুয়ালি কি, সাই অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে, এবার সেইটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা আগেই বলেছি the wave function psi is a mathematical function that contains detailed information about the behavior of an electron. তাহলে এটাকে আমরা আমরা কার সঙ্গে কম্পেয়ার করতে পারি? আমরা যদি ইলেকট্রনকে একটা ওয়েভ হিসেবে কনসিডার করি তাহলে এটাকে আমরা একটা ওয়েভের অ্যামপ্লিটিউডের সঙ্গে কম্পেয়ার করতে পারি। এখন যদি আমরা একটা লাইট ওয়েভের কথা ভাবি তাহলে সেক্ষেত্রে লাইট ইন্টেন্সিটি is proportional to the square of the amplitude of the light wave. তাহলে তার মানে আমাকে যদি সিমিলারলি একটা ইলেকট্রনের প্রবাবিলিটি বা তাকে কোনো একটা নির্দিষ্ট ভলিউমে খুঁজে পাওয়ার টেন্ডেন্সি সে ব্যাপারে যদি আমাকে আইডিয়া করতে হয় তাহলে আমি সেটা সাইয়ের থেকে সেই আইডিয়াটা পাবো না, রাদার সেটা আমি পেতে পারি ফ্রম দ্য সাই স্কোয়ার অর মোর প্রিসাইজলি সাই স্টার, where সাই স্টার ইজ দ্য কমপ্লেক্স কনজুগেট অফ সাই। তার মানে আমাকে ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি উইদিন দ্য অ্যাটম সেটা যদি আমাকে কনসিডার করতে হয় তাহলে সেক্ষেত্রে সাইয়ের আইডিয়া থেকে আমরা সেটা পাবো না, সেটা আমরা পাবো ফ্রম সাই স্টার অর সিম্পলি সাই স্কোয়ার থেকে। তাহলে আমরা যদি ডিপেন্ডেন্স অফ প্রবাবিলিটি অন দ্য রেডিয়াল ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস যদি আমাদেরকে বার করতে হয় তাহলে সেটা আমরা পাবো রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশনের স্কোয়ার করে। এটাকে আমরা বলবো রেডিয়াল ডেন্সিটি অর রেডিয়াল প্রবাবিলিটি। তাহলে আমরা যদি কোনো একটা পয়েন্টে নিউক্লিয়াসের চারিদিকে কোনো একটা পয়েন্টে যদি আমরা কোনো একটা ইলেকট্রনের সাই স্টারের ভ্যালু আমরা যদি পাই তাহলে সেক্ষেত্রে আমরা একটা বাউন্ডারি সারফেস ডিফাইন করতে পারবো যেখানে ইলেকট্রন অধিকাংশ সময় কাটাচ্ছে। মানে এটাই অ্যাকচুয়ালি আমাদের এক আইডিয়া দেবে অ্যাবাউট দ্য ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যাটমিক অরবিটাল। এখন যদি রেডিয়াল ডেন্সিটি বা রেডিয়াল প্রবাবিলিটি আমাদের ভ্যারিয়েশন অফ ইলেকট্রন ডেন্সিটি উইথ রেসপেক্ট টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস সেই ব্যাপারে আইডিয়া দেয় তাহলে আমরা এই রেডিয়াল ফাংশন নিয়ে এতক্ষণ আলোচনা করলাম কেন, সেটা নিয়ে এত বিস্তৃত আলোচনার দরকার কি?
আমরা তো তাহলে প্রথমেই রেডিয়াল প্রবাবিলিটি বা রেডিয়াল ডেন্সিটি নিয়ে আলোচনা করতে পারতাম। তার কারণ আমরা অ্যাটমিক অরবিটাল নিয়ে ইন্টারেস্টেড, আমরা ইলেকট্রন ডেন্সিটি নিয়ে ইন্টারেস্টেড। ইলেকট্রন ডেন্সিটি কোথায় আছে, কোন ডিস্টেন্সে ফ্রম দ্য নিউক্লিয়াস, সেই নিয়ে ইন্টারেস্টেড। তার কারণ ইলেকট্রন ডেন্সিটি জানতে পারলে তবেই আমরা কোনো একটা অরবিটাল এর মধ্যে বা কোনো একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনের পজিশন সম্বন্ধে একটা আইডিয়া করতে পারবো। তাহলে আমরা রেডিয়াল ফাংশন নিয়ে আদৌ আলোচনা কেন করব? তার কারণ যদিও শেপ এবং একটা এক্সটেন্ট অফ অ্যান অরবিটাল সেটা সাইয়ের স্কোয়ারের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু যখন আমরা বন্ডিং বিটুইন দ্য অ্যাটমস সেটা কনসিডার করব, তখন সেক্ষেত্রে কিন্তু সাইন অফ দ্য ওয়েভ ফাংশন সেটা ইম্পর্টেন্ট। যেমন আমরা বলতে পারি যে একটা বন্ড বিকাম স্ট্রঙ্গার যখন সেটার এনার্জি লোয়ার্ড হবে এবং যখন তাদের ওয়েভ ফাংশন ম্যাচ করবে। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে যখন তারা সেম ফেজে ইন্টারঅ্যাক্ট করবে। অপোজিট ফেজে ইন্টারঅ্যাক্ট করলে দেয়ার ইজ এ ডিস্টেবিলাইজেশন, অথবা সেক্ষেত্রে বন্ডটা উইকার হবে বা আদৌ ফর্ম হবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা বন্ড ফরমেশনের কথা কনসিডার করব, তখন আমাদের কেবলমাত্র ইলেকট্রন ডেন্সিটিটা ইম্পর্টেন্ট নয়, রাদার তারা ইন ফেজে ইন্টারঅ্যাক্ট করছে না আউট অফ ফেজে ইন্টারঅ্যাক্ট করছে সেটাও দরকার। কিন্তু যদি আমরা প্রবাবিলিটি কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো একটা ফাংশনের স্কোয়ার নিয়ে কাজ করছি, ফলত দ্যাট ইজ অলওয়েজ পজিটিভ। তার মানে সেখান থেকে আমরা কিন্তু ওয়েভ ফাংশনের নেচারের ব্যাপারে কোনো আইডিয়া করতে পারছি না, ওয়েদার ইট ইজ পজিটিভ অর নেগেটিভ। তো সেই কারণে আমাদের, যেহেতু আমরা কেমিস্ট্রিতে যেমন আমাদের ইলেকট্রন ডেন্সিটি জানাটা প্রয়োজনীয়, তেমনি আমরা বন্ড ফরমেশনের ক্ষেত্রে যখন আমরা বন্ড ফরমেশন কনসিডার করতে যাই, তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু ওয়েভ ফাংশনের নেচারটা জানাটাও কিন্তু এসেনশিয়াল। না হলে আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারবো না হোয়েদার দি ইন্টারঅ্যাক্ট ইন ফেজ অর আউট অফ ফেজ। সেই জন্যে আমাদের রেডিয়াল প্রবাবিলিটির সঙ্গে সঙ্গে রেডিয়াল ফাংশন জানাটাও আমাদের কিন্তু দরকার, বা সেই সম্বন্ধে আলোচনা করাটাও দরকার। তবেই আমরা কিন্তু ওভারঅল সিনারিওটা কমপ্লিটলি এবং কারেক্টলি বুঝতে পারবো। শুধুমাত্র কোনো একটার আইডিয়া থেকে পুরো পিকচারটা পাওয়া সম্ভব হবে না। এই একই কথা কিন্তু প্রযোজ্য ফর অ্যাঙ্গুলার ফাংশন এবং অ্যাঙ্গুলার প্রবাবিলিটির ক্ষেত্রেও, তবে সেই আলোচনায় আমরা পরে আসব। এখন একটা অ্যাটমকে আমরা কনসিডার করতে পারি কম্পোজড অফ কনসেন্ট্রিক লেয়ার্স অফ থিন শেল অফ থিকনেস টিয়ার। এটাকে আমরা এইভাবে কনসিডার করার কারণ হচ্ছে দিস লুকস লাইক অরবিট লাইক পিকচার, যেখানে আমরা দেখেছি যে ফ্রম দ্য নিউক্লিয়াস দের ইজ এ সার্টেন ডিস্টেন্সে দেয়ার আর সার্টেন অরবিটস। এখন এই ধরনের একটা লেয়ার, তার ভলিউম যদি ডিভি হয়, তাহলে আমাদেরকে সেই ডিভি ভলিউমের মধ্যে আমাকে একটা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে। এখন সেই ডিভি ভলিউম যেটা আমরা কনসিডার করব, তার থিকনেস হচ্ছে আর এবং আর প্লাস ডিআর। দ্যাট মিনস তার থিকনেস হচ্ছে ডিআর, হুইচ অ্যাকচুয়ালি লোকেটেড বিটুইন আর অ্যান্ড আর প্লাস ডিআর, এবং তার ভলিউম আমরা ক্যালকুলেট করতে পারি বাই ডিফারেন্সিয়েটিং দ্য ইকুয়েশন of a sphere. It means v is equal to 4/3 pi r cube. So ডিফারেন্সিয়াল করলে আমরা যেটা পাবো dv is equal to 4 pi r square dr, যেখানে ওই শেলটার থিকনেস হচ্ছে dr। এখন ওই ভলিউমের মধ্যে একটা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি, সেটা হচ্ছে r square into dv or 4 pi r square ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু dr। এই যে ফাংশনটা, এটাকে আমরা বলছি রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন অর রেডিয়াল ডেন্সিটি ফাংশন, and this gives us an idea about the density of the charge cloud of the electron as a function of r। যেভাবে আমরা রেডিয়াল ফাংশনের প্লট করেছি উইথ রেসপেক্ট টু r, ঠিক সেই একইভাবে যদি আমরা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের প্লট করি, তাহলে সেখান থেকে আমরা এই ধরনের
ডায়াগ্রামগুলো পাই এবং সেখান থেকেও আমরা কিছু জেনারেলাইজেশন করতে পারি। যদি আমরা 1s অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের প্লটের দিকে তাকাই তাহলে দেখব যে ফর 1s অরবিটাল যদিও রেডিয়াল ফাংশনের একটা সার্টেন পজিটিভ ভ্যালু ছিল, কিন্তু রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু কিন্তু 0। তার কারণ হচ্ছে যদিও রেডিয়াল ফাংশনের ভ্যালু ইজ নন জিরো ফর 1s orbital at r is equal to 0, but since radial distribution function is a multiplication of 4 pi smaller square into capital R square, so that is why it becomes 0. Since at r is equal to 0 তাদের গুণফলটা 0 হবে। তো তার মানে আমরা এখান থেকে বলতে পারি the probability of finding the electron at the nucleus is 0 for 1s orbital, যদিও রেডিয়াল ফাংশনের একটা সার্টেন পজিটিভ ভ্যালু রয়েছে ফর 1s অরবিটাল। সেকেন্ড, আমরা যেটা বলতে পারি যে প্রবাবিলিটি ফাংশনের প্লট থেকে আমরা দেখতে পাই যে 1s অরবিটালের ক্ষেত্রে একটাই মাত্র ম্যাক্সিমা রয়েছে, 2s বা 2pর ক্ষেত্রে সেখানে আরো বেশি সংখ্যক ম্যাক্সিমা রয়েছে। এখন এই ম্যাক্সিমাম ফর দ্য 1s অরবিটাল অকার্স অ্যাট 0.53 অ্যাংস্ট্রম, যেটা আমাদের ক্লাসিক্যাল পিকচারে বোর অরবিটের ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস ছিল। শুধু তাই নয়, আমরা যেটা দেখতে পাই যেমন রেডিয়াল ফাংশনের ক্ষেত্রে আমরা নোড পেয়েছিলাম, ঠিক তেমনি রেডিয়াল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ফাংশনের ক্ষেত্রেও আমরা কিন্তু নোড দেখতে পাই যেখানে ইলেকট্রন ডেন্সিটি ইজ 0। শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে আর যত ইনক্রিজ করে, দ্যাট মিনস ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস যত ইনক্রিজ করে তত রেডিয়াল ফাংশনের ভ্যালু অ্যাপ্রোচেস 0 এক্সপোনেনশিয়ালি, অ্যান্ড সো অলসো ডাজ দ্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু। এরপরে আমরা যদি 1s 2s এবং 3s অ্যাটমিক অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের প্লট গুলোকে ওভারল্যাপ করি তাহলে আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি occurs at larger distances as we pass from 1s to 2s to 3s. For 2s orbital ম্যাক্সিমাম প্রবাবিলিটি আমরা ইলেকট্রনকে খুঁজে পাওয়া যে ম্যাক্সিমাম প্রবাবিলিটি সেটা আমরা দেখতে পাচ্ছি at about 5.3 a0 ডিস্টেন্সে from the nucleus, whereas for 3s orbital it is approximately around 14 a0 ডিস্টেন্সে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত বাড়ছে তত ইলেকট্রন ডেন্সিটিকে পাওয়ার ম্যাক্সিমাম প্রবাবিলিটি সেটা নিউক্লিয়াস থেকে অ্যাট লার্জার ডিস্টেন্সে অ্যাপিয়ার করছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে যত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে তত ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ফ্রম দ্য নিউক্লিয়াস সেটা আরো বেশি ডিস্টেন্সে পাওয়ার প্রবাবিলিটি বেশি রয়েছে। সো দিস ইজ রিলেটেড টু আওয়ার আইডিয়া অ্যাবাউট দ্য সাইজ অফ অ্যান অরবিট। শুধু তাই নয়, এখান থেকে আরো একটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা যখন এইভাবে একটা ম্যাথমেটিক্যালি ইলেকট্রন ডেন্সিটিকে রিপ্রেজেন্ট করছি তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই অরবিটালগুলোর কোনো একটা জায়গায় ইলেকট্রনটা রয়েছে। তার মানে এর ভ্যালুটা কখনোই 0 হতে পারে না, ইট মাস্ট বি 1, কারণ প্রবাবিলিটি মাস্ট বি 100%। তার কারণ উইদিন দিস রিজিয়ন ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি থাকতেই হবে। সেই জন্য আমাদের সবকটা ওয়েভ ফাংশনকে নর্মালাইজ করতে হবে টু ইউনিটি। দ্যাট মিনস দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন সামহার ইন স্পেস ইজ টেকেন টু বি 1 or 100%। তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যালি এটাকে এই নর্মালাইজেশনটাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে দ্যাট বিকামস ইন্টিগ্রেশন psi square d tau is equal to 1, or more accurately psi star psi d tau is equal to 1। এটা থেকে আমরা যেটা এফেক্টিভলি বুঝতে পারি যে আমরা যদি ওভার দ্য হোল স্পেস টাও আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি ওয়েভ ফাংশনটাকে তাহলে দ্য টোটাল ইন্টিগ্রাল মাস্ট বি ইউনিটি। দ্যাট মিনস দ্য টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ equals a probability of 1 for each orbital। তার মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু সমান হবে।
This is true for 1s, 2s and 3s or any other orbital. তার মানে যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ সমান হয় তাহলে যে অরবিটাল যত দূর অবধি ছড়িয়ে থাকবে তার ক্ষেত্রে তাদের হাইট তত কমতে থাকবে, তার কারণ আদারওয়াইজ না হলে এরিয়া আন্ডার দ্য কার্ভ সমান হবে না। যেহেতু 1s সেটা অনেক কম ডিস্টেন্স এর মধ্যে কনসেন্ট্রেটেড, সো সেটা হাইট যত বেশি হবে। 2s সেটা যেহেতু লার্জার ডিস্টেন্সে ছড়িয়ে আছে ফলত ডেফিনেটলি তার হাইট কম হবে, এবং 3s সেটা যেহেতু আরও লার্জার ডিস্টেন্স অবধি স্প্রেড করে আছে ফলত তার ক্ষেত্রে ম্যাক্সিমার হাইট আরও কম হবে। সো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার কারণ হচ্ছে যে এরিয়া আন্ডার দ্য কার্ভ ফর ইন দিস কেস ফর 1s, 2s, 3s all are equal and that is equal to 1. আমরা যদি অন্য কোনো অরবিটালের ক্ষেত্রে কনসিডার করি তাহলেও সেই একই কথা কিন্তু প্রযোজ্য। সো এইটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার এই 1s, 2s, 3s অরবিটাল বা 3s, 3p এবং 3d অরবিটালের রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ওভারল্যাপিং পিকচারের দিকে যদি আমরা তাকাই তাহলে আরও একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হবে, হুইচ ইজ ডিস্টিংক্টলি ডিফারেন্ট ফ্রম দ্য বোর-সোমারফিল্ড থিওরি। বোর-সোমারফিল্ড থিওরিতে আমরা দেখেছিলাম যে 1s অরবিটাল সেটা নিউক্লিয়াসের সবচেয়ে কাছাকাছি, তার থেকে কিছুটা দূরে রয়েছে 2s অরবিটাল, তার থেকে কিছুটা দূরে রয়েছে 3s অরবিটাল। সো দেয়ার আর সাম ডিসক্রিট অরবিটস। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের প্লট থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে যদিও 2s অরবিটালের ইলেকট্রনকে যে ডিস্টেন্সে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম দ্যাট ইজ হায়ার দ্যান দ্য ইলেকট্রন ইন এ 1s অরবিটাল, বাট স্টিল 2s অরবিটাল ইলেকট্রনকে নিউক্লিয়াসের কাছাকাছি পাওয়ারও কিন্তু কিছুটা টেন্ডেন্সি রয়েছে। সিমিলার দ্য কেস ফর 3s অরবিটাল। তার ক্ষেত্রে আমাদের ইলেকট্রন ডেন্সিটি পাওয়ার টেন্ডেন্সি 1s বা 2s অরবিটালের চেয়ে হায়ার ডিস্টেন্সে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা ইলেকট্রন ডেন্সিটি সেটা কিন্তু নিউক্লিয়াসের কাছাকাছি রিজিয়ানও রয়েছে। ম্যাক্সিমা ছাড়া বাকি যে পিকগুলো সেটা এই ইলেকট্রন ডেন্সিটিকে ইন্ডিকেট করছে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে দ্য রেডিয়াল ডেন্সিটি ফর দ্য 2s অরবিটাল স্প্রেডস ইনটু দ্য কার্ভ ফর দ্য 1s অরবিটাল, but for the 3s orbital it spreads into the curve for 2s and 1s orbital. This is called penetration of the orbitals and their distribution into inner electron cores. এখন এই ধরনের পেনিট্রেশনের কনসিকোয়েন্স কি না আমরা বলতে পারি তাহলে যে একটা আউটার অরবিটাল কে একটা ইনার অরবিটাল যতটা স্ক্রিন করতে পারত ফ্রম দ্য নিউক্লিয়ার চার্জ তার মানে ততটা পারবে না। তার কারণ কিছুটা ইলেকট্রন ডেন্সিটি ইনার অরবিটালের মধ্যেও পেনিট্রেট করে আছে। যদি 2s অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি ও রেডিয়াল ডেন্সিটি সেটা যদি কমপ্লিটলি আউটসাইড দ্য 1s অরবিটাল হতো তাহলে 1s অরবিটাল 2s অরবিটালের ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে কমপ্লিটলি শিল্ড করতে পারত, কিন্তু যেহেতু 2s অরবিটাল 1s অরবিটালের কোরের মধ্যে কিছুটা পেনিট্রেট করে আছে ফলত 1s অরবিটালের ইলেকট্রন কখনোই 2s অরবিটালের ইলেকট্রনকে কমপ্লিটলি স্ক্রিন করতে পারবে না, এবং এই এক্সটেন্ট অফ পেনিট্রেশন s থেকে f অরবিটালের দিকে ক্রমশ কমতে থাকে। দিস variation in penetration actually influences the mutual shielding of the electrons and hence control the effective nuclear charge এবং as well as the relative energy of the orbitals. আমরা জানি যে এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের উপর আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রোনেগেটিভিটি, অক্সিডেশন স্টেট, সাইজ এগুলো ডিপেন্ড করে। সো তার ফলে এই ধরনের পেনিট্রেশনের ফলে এই প্রপার্টিগুলো কিন্তু ইনফ্লুয়েন্সড হবে। তবে এখানে আরও একটা জিনিস কনসিডার করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনগুলোকে ক্যালকুলেট করি তখন আমরা এই ধরনের একটা সিচুয়েশনের কথা ধরে নিই যেখানে আমরা যে অরবিটালের ইলেকট্রনের কথা কনসিডার করছি সেটা ছাড়া বাকি সব অরবিটালগুলো এমটি, যেহেতু শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন কেবলমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রেই কমপ্লিটলি সলভ করা যায়। কিন্তু ফর মাল্টি ইলেকট্রন অ্যাটম সেখানে অনেকগুলো অরবিটাল অকুপায়েড থাকতে পারে। এখন যদিও এনহ্যান্স নিউক্লিয়ার চার্জ সেটা কোনো একটা রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের বেসিক শেপকে চেঞ্জ করতে পারে না, কিন্তু যেহেতু
চার্জ বাড়ছে, ফলত তারা কতটা অবধি ইন স্পেস এক্সটেন্ড থাকবে সেটা ডেফিনেটলি কিছুটা রিডিউসড হয়। দিস ইজ কল্ড কন্ট্রাকশন অফ দ্য অরবিটাল। এবং যত জেড ভ্যালু ইনক্রিজ করবে অর অ্যাটমিক নাম্বার যত ইনক্রিজ করবে, যত বেশি সংখ্যক অরবিটাল অকুপাইড হবে, তত দেয়ার ইজ এ আমরা দেখতে পাবো যে একটা দেয়ার ইজ জেনারেল ইনক্রিজ ইন সাইজ অফ দ্য অ্যাটম। তার কারণ যত বেশি প্রিন্সিপাল কোয়ান্টাম শেল অকুপাইড হবে, একটা অ্যাটমের সাইজ বাড়বে। কিন্তু অন্যদিকে একটা পার্টিকুলার অরবিটাল সেটার ভ্যালু কিন্তু ডিক্রিজ, সেটার সাইজ কিন্তু ডিক্রিজ করতে থাকবে যত জেড ইনক্রিজ করবে। এবং এই যে ডিক্রিজ সেটা কিন্তু খুব রেগুলার প্যাটার্ন মেনে হয় না। যেমন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুটো আয়ন, ওয়ান ইজ লিথিয়াম প্লাস অ্যানাদার ইজ হাইড্রাইড। দুটোর ক্ষেত্রেই ইলেকট্রনের সংখ্যা 2, কিন্তু একজনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার জেড হচ্ছে 1 আর একজনের ক্ষেত্রে হচ্ছে 3। আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই 1 এসছে অরবিটাল, লিথিয়াম প্লাসের ক্ষেত্রে সেটা কিন্তু দ্যাট অ্যাপিয়ার্স এট এ শর্টার ডিস্টেন্স দেন দ্য হাইড্রাইড আয়ন। তার কারণ লিথিয়াম প্লাসের ক্ষেত্রে যেহেতু জেড ভ্যালু ইজ হায়ার, আর হাইড্রাইডের ক্ষেত্রে জেড ভ্যালু ইজ লোয়ার। ফলত আমরা এদের ক্ষেত্রে চেঞ্জ ইন রেডিয়াল ডেন্সিটি সেটা যদিও দুজনের ক্ষেত্রেই 1s অরবিটাল আমরা কনসিডার করছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিপেন্ডিং অন দ্য জেড ভ্যালু অফ দ্য অ্যাটম অর আয়ন তারা কিন্তু একই ডিস্টেন্সে অ্যাপিয়ার করছে না, তারা কিন্তু ডিফারেন্ট ডিস্টেন্স অ্যাপিয়ার করছে। এবং যার জেড ভ্যালু বেশি তার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করছে অ্যাট এ শর্টার ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস। সো আজকে আমরা এখানেই শেষ করব। আজকে আমরা যেটা দেখলাম ফ্রম দ্য প্রিন্সিপাল অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল, সেই অনুযায়ী আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে রেডিয়াল ফাংশন এবং অ্যাঙ্গুলার ফাংশন এই দুটো ফাংশনের প্রোডাক্ট হিসেবে তাকে এক্সপ্রেস করলাম। এবং সেখান থেকে আমরা রেডিয়াল ফাংশন এবং রেডিয়াল প্রবাবিলিটির প্লট সেটা আমরা দেখলাম, এবং তার থেকে কি কি ইনফরমেশন আমরা পেতে পারি সেটা দেখলাম। সো এখনো আমাদের যে পার্টটা আমরা দেখিনি বা আমরা অ্যাড্রেস করিনি, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গুলার ফাংশন অর অ্যাঙ্গুলার প্রবাবিলিটি প্লট। সো এরপরে আমরা যেটা দেখবো যে সেই অ্যাঙ্গুলার ফাংশন বা অ্যাঙ্গুলার প্রবাবিলিটি সেটা কি করে উইথ রেসপেক্ট টু থিটা ফাই ভ্যারি করে, এবং সেখান থেকে কি ধরনের ইনফরমেশন আমরা পেতে পারি। সো আজকে আমরা এখানেই শেষ করব।